हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स वाला, वेलकम टू PW বাংলা নিট এন্ড জেন পাস। তো আজকে আবার নিয়ে চলেছি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা লেকচার, যেটা কিসের উপরে না তোমরা অলরেডি জানো যে আমরা হেলথ এন্ড অ্যাপটিটিউড যে টপিকটা অ্যাড হয়েছে, যে টপিকে নাকি এখন তোমাদের অনেকগুলো চ্যাপ্টার্স অনেকগুলো জিনিসপত্র পড়তে হচ্ছে, কারণ জেন পাসের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে নতুন একটা টপিক। তো তার আন্ডারে যে সাব টপিকসগুলো রয়েছে বা যে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে, তো সেটা নিয়ে করছি আমরা ছোট ছোট লেকচার, যেগুলো তোমাদের রিভিশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং লাস্ট মোমেন্টে যেহেতু হয়তো আজকে যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এটার নাম কি না, এখানে রয়েছে হচ্ছে হরমোনস এন্ড ব্লাড সেলস, ব্লাড গ্রুপ, এগুলোর ব্যাপারে ডিসকাশন করব, যেটা অলরেডি কিন্তু তোমরা পড়ো। কিসে পড়ো না, হরমোনসের ব্যাপারে তোমরা পড়ো, কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন যখন পড়ছো তখন হরমোনসের ব্যাপারে অবশ্যই তোমরা পড়ো। এছাড়া ব্লাড সেলস, ব্লাড গ্রুপের ব্যাপারে কখন পড়ো, যখন তোমরা হিউম্যান ফিজিওলজিতে বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন পড়ছো, তখনই কিন্তু এই টপিকগুলো নিয়ে ডিসকাশন করা হয়। তো আজকে তাহলে আবার এটা কেন, কারণ যেহেতু এই টপিকটা অ্যাড হয়েছে, তো এখান থেকে স্বাভাবিকভাবেই তোমরা এমনি বায়োলজিতে যেরকম প্রশ্ন পাবে, তার সাথে সাথে হেলথ অ্যাপটিটিউডেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে যেহেতু এই টপিকটা আলাদা করে মেনশন করা আছে, এবং যারা মানে এই টপিকটা খুব ভালো করে অলরেডি তোমরা বায়োলজি অর্থাৎ জুলজির আন্ডারে, হিউম্যান ফিজিওলজির আন্ডারে পড়ে ফেলেছো, তাদের জন্য এটা একটা রিক্যাপও হয়ে যাবে। এবং এই যে ক্লাসটা আজকে হতে চলেছে, তার নোটটা তোমরা কোথায় পাবে, এটা একটা তোমাদের একটা মানে একটা চিরন্তন একটা প্রশ্ন বলা যেতে পারে যেটা রয়েছে। তো অবশ্যই এই যে নোটটা, সেটা তোমরা কোথায় পেয়ে যাবে না, দুটো জায়গাতেই পেয়ে যাবে। কি কি জায়গা? প্রথম হচ্ছে PW বাংলা নিট এন্ড জেন পাস যে চ্যানেলটা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই তোমরা যাবে, এই কিওয়ার্ডটা স্ক্যান করেও যেতে পারো, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা নোট পেয়ে যাবে। এর সাথে সাথে আর একটা কোথায় পেয়ে যাবে না, PW অ্যাপ নামাবে। PW অ্যাপটা নামানোর পরে সেখানে তোমাদের যে জেন পাসে যে PYQ সিরিজগুলো চলছে, তার যে লেকচারগুলো যেখানে যাচ্ছে, অর্থাৎ তোমাদের জেন পাস 2026 এর যে ব্যাচটা আছে, ফ্রি ব্যাচ, PW অ্যাপে যে ফ্রি ব্যাচটা রয়েছে, ফ্রি ব্যাচ যেটা রয়েছে, সেখানেও কিন্তু তোমরা নোটসগুলো পেয়ে যাবে। এর আগে নোটসগুলো আপলোড হয়ে গেছে, এই নোটটাও কিন্তু সাথে সাথে আপলোড হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। ওকে, এবারও তো এছাড়া তোমাদের যে ডেসক্রিপশন আছে, ওখানে যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে ডিরেক্টলি তোমরা গিয়েও তোমরা নোটটা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আজকের লেকচারটাকে আমি তোমাদের ইংলিশ বাংলা দুটোতেই ভাগ করে করেছি, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে একবার করে আমি তোমাদের বলে দেবো। তো এখানে কি রয়েছে, প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে যে হরমোনস কি। তো এখানে ইংলিশে একটা করে পেজ পাবে, বাংলাতেও একটা করে পেজ পাবে, তো চিন্তার কোনো ব্যাপার নেই। তো প্রথমত আমি বলি হরমোন কি। যাদের এই ব্যাপারটা পড়া আছে তাদের জন্য এটা রিভিশন, যারা পড়েনি তাদের জন্য একবার বলে দিচ্ছি। তো হরমোন কি, খায় না মাথায় দেয়। তো হরমোন হলো ব্যাপারটা কি, হরমোন যদি আমি একদম মানে আগেকার ছোটবেলাকার ডেফিনেশন যদি বলি, তাহলে আমরা জানবো কি যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত একটা পদার্থ, যেটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে গিয়ে একটি নির্দিষ্ট একটি কোনো অঙ্গ বা নির্দিষ্ট কোনো টার্গেট সেলের সাথে গিয়ে ওটা অ্যাটাচড হচ্ছে, দ্যাট ইজ হরমোন, তাই তো। এবার সেটাকে যদি আমি ইংলিশের প্রপার ডেফিনেশন, যেটা এখন নতুন যে ডেফিনেশনটা আছে, সেই ওয়াইজ কি বলা হয় যে হরমোনকে তিনটে লাইনে হরমোনকে ডেসক্রাইব করেছে। প্রথম লাইনটা কি, যে হরমোনকে বলা হয়েছে হরমোন হলো একটা নন নিউট্রিয়েন্ট, অর্থাৎ হরমোন থেকে কিন্তু কোনো তুমি পুষ্টি পাবে না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলা হয়েছে, যে হরমোনের যে ব্যাপারটা, যে হরমোন কি নন নিউট্রিয়েন্টও বটে, এটা ট্রেস অ্যামাউন্টে রিলিজ হয়, মানে খুব কম পরিমাণে রিলিজ হয়। থার্ড যে পয়েন্টটা বলেছে, এটাকে বলেছে ইন্টারসেলুলার মেসেঞ্জার, অর্থাৎ একটা কোষ থেকে আর একটা কোষে বার্তাবাহক বা খবর পাঠায়। তাহলে হরমোনের ডেফিনেশনে তিনটে পয়েন্ট অ্যাড করা হয়েছে। এবং হরমোন কোথা থেকে খরিত হয়, অবশ্যই তোমরা জানো যে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে খরিত হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হচ্ছে, খরিত হয়ে গিয়ে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস উইচ ইজ ডাকলেস, অন্তঃক্ষরা গ্রন্থি, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস মানে হলো অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ যার মধ্যে বা যেটাকে বলা হয় যার কোনো নালিকা নেই নিজস্ব, ডাকলেস গ্ল্যান্ড, সেখান থেকে খরিত হচ্ছে। কোথায় গেল, এই টিউবটার মধ্যে গেল, কোথায় গেল, এই টিউবটার মধ্যে গেল, ব্লাড ভেসেলটার মধ্যে গেল, রক্তে বাহিত হলো, এই রক্তের মাধ্যমে গিয়ে ডিস্টেন্ট টার্গেট অর্গান, দূরে একটা টার্গেট অর্গানের কাছে গেল, সেই অর্গানের কাছে স্পেসিফিক রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরে সেখানে গিয়ে কাজ করবে, যেটা আমাদের বিভিন্ন কাজে হেল্প করবে, আমাদের মেটাবলিজমে হেল্প করতে পারে, ডেভেলপমেন্টে হেল্প করতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে হাইলি পোটেন্ট হচ্ছে অপারেট ইন মাইনিউট কোয়ান্টিটিজ, জেনারেলি ডিস্ট্রয় ইন দ্য বডি আফটার পারফর্মিং স্পেসিফিক ফাংশন, নির্দিষ্ট কাজটা করার পরে টাটা বাই বাই হয়ে যায়। ঠিক আছে, এবার যদি আমরা বলি হরমোন জেনারেলি হয় তিন রকমের, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। তিন রকমের জেনারেলি হরমোনস আমরা এখানে তিন রকম দেখছি।
এছাড়াও হয়। তো প্রথমে আমরা জানবো অ্যামাইন্স, নেক্সট আমরা জানবো প্রোটিনস অ্যান্ড পলিপেপটাইডস, থার্ড আমরা জানবো স্টেরয়েডস। তাহলে হরমোনসের ক্ষেত্রে আমরা তিনটে টাইপ অফ কেমিক্যাল স্ট্রাকচারওয়ালা হরমোন দেখতে পাই। প্রথম হচ্ছে কি না, আমি যদি বলি প্রোটিন অ্যান্ড পলিপেপটাইডস, তাহলে প্রোটিন ধর্মী হরমোন যারা হবে তারা অবশ্যই কিরকম হবে, তারা ওয়াটার সলিউবল হবে বাট লিপিড ইনসলিউবল হবে, অর্থাৎ জলে দ্রাব্য হবে কিন্তু লিপিডে হয়ে যাবে অদ্রাব্য। তাহলে তার মধ্যে কারা আছে না, যত আমাদের পিটুইটারির হরমোন রয়েছে, যত আমাদের হাইপোথ্যালামিক হরমোন রয়েছে, এছাড়া প্যারাথাইরয়েড হরমোন আছে, মেলাটোনিন হরমোন আছে, থাইমোসিন হরমোন আছে, এরা প্রত্যেকে কিন্তু প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মী মানে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে এবং এরা প্রত্যেকে কি হয়ে যাচ্ছে না ওয়াটার সলিউবল, বা আমি বলে দিই জলে দ্রাব্য। কি বলবো এটাকে আমরা, জলে দ্রাব্য, জলে দ্রাব্য। এই পয়েন্টটা কেন বলছি, কারণ জানো এরপরে আমি এন্ট্রি অফ হরমোনস এর কথা বলবো, তাই জন্য। নেক্সট চলে আসে অ্যামাইন্স। অ্যামাইন্স যারা তারাও কিন্তু জলে দ্রাব্য হবে, এরাও কি হয়ে যাবে জলে দ্রাব্য। অ্যামাইন্স এর মধ্যে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে, যেমন এখানে লিখেছে দেখো এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন এরা রয়েছে। নেক্সট চলে আসছে স্টেরয়েড হরমোন, যারা কিনা লিপিড সলিউবল। এরা কিরম হয়, লিপিড সলিউবল, লিপিডে সলিউবল হতে পারে। তার আন্ডারে রয়েছে কারা, যত স্টেরন ওয়ালা যত হরমোন রয়েছে, যেমন অ্যালোস্টেরন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এরা সব এর আন্ডারে রয়েছে। এরা কি লিপিড সলিউবল হরমোন। এছাড়া আরেক ধরনের হরমোন থাকে যাদেরকে থাইরয়েড হরমোনস বলা হয়, এটা কিন্তু আয়োডিনের সাথে রিলেটেড, আয়োডিনের সাথে রিলেটেড, এটাও কিন্তু কি হয়, এরাও জলে অদ্রাব্য হয়। তাহলে এটা কি হবে, জলে অদ্রাব্য, এইগুলো কি হয়ে যাবে জলে অদ্রাব্য। ঠিক আছে, এবার আমি চলে আসি এন্ট্রি অফ হরমোনস এর ওপরে, যে একটা হরমোন কি করে এন্ট্রি পায় একটা সেলে। তো যেরকম ভাবে আমাদের বাড়িতে আমাদের গেস্টরা আসে, গেস্টদের আমরা এন্ট্রি দিই। অনেক গেস্টরা হয় যারা মনের খুব কাছের হয়, তাদের আমরা বলি একদম বাড়ির ভিতরে চলে আসুন। আর কিছু গেস্ট হয় যারা আনওয়ান্টেড, যাদের একদম আমরা ভালোবাসি না, তাদেরকে আমরা দরজা থেকেই টাটা বাই বাই করে দিই। ঠিক আছে, সেরকম হরমোনদের সাথে সেম জিনিসটা হয়। তো হরমোনের জন্য থাকবে কিছু রিসেপ্টর। এই রিসেপ্টর দুটো জায়গায় থাকতে পারে, একটা হতে পারে কোথায় না একদম একদম মেমব্রেন বাউন্ড রিসেপ্টর, অর্থাৎ মেমব্রেনের সাথে আটকে বসে আছে রিসেপ্টর। আর একটা রিসেপ্টর হতে পারে যেটা সেলের ভিতরে, একদম নিউক্লিয়াসের ভিতরে, একদম মানে হরমোনকে ভীষণ ভালোবাসে, একদম নিকট আত্মীয়, তাকে একদম ঘরে ঢুকিয়ে আনবে। তাহলে হরমোনের জন্য দু জায়গায় রিসেপ্টর থাকতে পারে, একটা মেমব্রেন বাউন্ড আর একটা কি ইন্ট্রাসেলুলার। এবার যদি আমি বলি মেমব্রেন বাউন্ড, কোন রিসেপ্টর গুলো মানে কোন হরমোনের জন্য মেমব্রেন বাউন্ড রিসেপ্টর থাকবে, মেইনলি হবে সেই সমস্ত হরমোন যারা জলে দ্রাব্য। কেন, যারা জলে দ্রাব্য ওয়াটার সলিউবল, তারা কি করবে, এই যে ভিতরে যে হাইড্রোফোবিক যে লিপিড মেমব্রেনটা রয়েছে, এই জায়গাটা ভিতরটা হাইড্রোফোবিক, এখান থেকে জলে দ্রাব্য যে হরমোনগুলো তারা যেতে পারবে না। তাই জন্য কি করা হবে, এখানে যে রিসেপ্টরটা কোথায় বসে আছে, একদম মেমব্রেনে বসে আছে। তো এখানে যত প্রোটিন হরমোন আছে, স্পেসিফিক টার্গেট রিসেপ্টর, তার সাথে এসে বাইন্ড করবে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হবে। তৈরি হলো, দেখো এই যে তালাটা, তার সাথে এসে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হওয়ার পরে এইটাকে বলা হবে কি, হরমোনটাকে আমরা বলবো প্রাইমারি মেসেঞ্জার। এই যে হরমোনটা এলো, এই যে প্রোটিন হরমোনটা এলো, এটাকে আমরা বলবো কি প্রাইমারি মেসেঞ্জার। ঠিক আছে, এরপরে যেটা আছে এখানে চলে আসবে কারা, যেই না এখানে তালাটার সাথে মানে এখানে যেই রিসেপ্টরের সাথে হরমোন জুড়লো, সাথে সাথে জেনারেট হবে সেকেন্ডারি মেসেঞ্জার। হরমোনকে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না, কি বললাম, আনওয়ান্টেড গেস্ট এসছে, দরজা থেকেই হ্যালো হাই বাই বাই করে দেবে। তাহলে এখানে চলে এলো কি সেকেন্ডারি মেসেঞ্জার। সেকেন্ডারি মেসেঞ্জার কারা হতে পারে, হতে পারে ক্যালসিয়াম আয়ন, হতে পারে সাইক্লিক এএমপি, হতে পারে IP3, এগুলো কি হতে পারে সেকেন্ডারি মেসেঞ্জার। এবার সেকেন্ডারি মেসেঞ্জারে যেই লাগলো, তারপরে যাবতীয় যা বায়োকেমিক্যাল রেসপন্স, ফিজিওলজিক্যাল রেসপন্স যা হওয়ার ভিতরে হবে। তার মানে কোন এখান থেকে কোয়েশ্চেন কিরকম আসতে পারে যে কোন কোন হরমোনের ক্ষেত্রে আমরা মেমব্রেন বাউন্ড রিসেপ্টর দেখতে পাই। তার মানে যত পিটুইটারিয়ান হরমোন আছে, যত হাইপোথ্যালামিক হরমোনস আছে, তাদের হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন কারা, আবার মনে করিয়ে দিই, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এদের ক্ষেত্রে কি হবে, যেহেতু এরা লিপিড সলিউবল, তাহলে এরা মনের সুখে একদম লিপিডের লেয়ারটাকে একদম পার করে চলে আসবে এবং এদের জন্য রিসেপ্টর থাকবে কোথায়, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। এখানে এসে হরমোনটা ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট উইথ, এবার একদম ডিরেক্টলি এসে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হলো, ডিরেক্টলি গিয়ে এটা ডিএনএর সাথে হাই হ্যালো করলো এবং যা জিন এক্সপ্রেশন হলো। তাহলে মেইন বক্তব্যটা আমরা কোথায় জানছি, মেইন বক্তব্য আমাদের হলো প্রোটিনিশিয়াস আর অ্যামাইন হরমোনসের জন্য there is membrane bound receptor, আর যত যাবতীয় স্টেরয়েড হরমোন রয়েছে তাদের জন্য আমাদের ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। এই গেল গল্প।
ঠিক আছে, এবার আমি তাহলে এখানে বাংলায় বলে দিই। এবার তোমাদের বলেছি ইংলিশে যেমন আছে বাংলায় আছে, তো বাংলার পেজগুলো এরকম সুন্দর সুন্দর হোয়াইট হোয়াইট পেজেস পাবে তোমরা। তাহলে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী কোষের শারীরিক কাজ নিয়ন্ত্রণ করে, কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। শরীরের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে বলে এদেরকে রাসায়নিক দূত বা বার্তাবাহক বলা হচ্ছে। অ্যামাইনোধর্মী হরমোন, প্রোটিনধর্মী হরমোন, স্টেরয়েডধর্মী হরমোন, যা যা বলেছি তাই তাই রয়েছে। হরমোনের এন্ট্রি যেরকম তোমরা দেখতে পেলে, নির্দিষ্ট গ্রাহক বা রিসেপ্টর, প্রোটিন হরমোন, এখানে স্টেরয়েড হরমোন, সমস্ত জিনিস দেওয়া আছে, কোনো চাপের ব্যাপার নেই। নেক্সট রয়েছে কি, এবার তোমাদের আমি করে দিচ্ছি একটা লিস্ট, বিকজ দেয়ার ইজ আ বিগ ডেটা অ্যাবাউট কোন গ্ল্যান্ড থেকে কি কি হরমোন বেরোয়, একটা বড় সড়ো ডেটা আছে কোন গ্ল্যান্ড থেকে কি কি হরমোন বেরোয়, তার ওভারঅল ডেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওভারঅল ডেটা একটা পেজে মাইন্ড ম্যাপের মতো পড়তে সুবিধা হবে বলে। তো প্রথমেই কে কে রয়েছে একবার বলি। প্রথমেই রয়েছে আমাদের হাইপোথ্যালামাস, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, সুপ্রিম কমান্ডার। তো এটা হচ্ছে সুপ্রিম কমান্ডার কারণ এখান থেকে রিলিজিং আর ইনহিবিটিং হরমোন খরিত হচ্ছে, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন ক্ষরণটাকে উদ্দীপিত করতে পারে, আবার সেটাকে বন্ধ করে দিতে পারে। তো এখান থেকে কি খরিত হয়, টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সিআরএইচ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এছাড়া এগুলো রিলিজ হচ্ছে। এছাড়া রিলিজ হচ্ছে কি, এখানে তৈরি হচ্ছে কি, অক্সিটোসিন অ্যান্ড ভ্যাসোপ্রেসিন, যেটা তৈরি হয় হাইপোথ্যালামাসে। এই কোয়েশ্চেনটা নিতেও এসেছিল, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তৈরি হয় অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন কোথায়, না আমাদের হাইপোথ্যালামাসে, কিন্তু স্টোর হয় কি ওটা পস্টেরিয়র বা পশ্চাৎ পিটুইটারিতে, যেখান থেকে খরিত হয় দরকার অনুযায়ী সঞ্চিত এবং খরিত হচ্ছে। এবার চলে আসি আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি, দ্যাট ইজ দ্য মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড একদম ছোট্ট মটর দানার মতন গাছ, লেকিন ছোটা প্যাকেট বড়া ধামাকা, অনেক কাজ করে। তো পিটুইটারির মধ্যে অ্যান্টেরিয়র লোব আছে, পস্টেরিয়র লোব আছে। অ্যান্টেরিয়রের আন্ডারে দুটো পার্ট আমরা জানি, পার্স, একটা হচ্ছে ইন্টারমিডিয়া আর একটা হচ্ছে পার্স ডিস্টালিস, এই দুটো। আর পস্টেরিয়রের আন্ডারে পার্স নার্ভোসা। এবার কি হচ্ছে, এখানে কি রিলিজ করছে, ট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, তারপরে হচ্ছে এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রফিন অর্থাৎ এফএসএইচ, এলএইচ খরিত হচ্ছে এবং প্রোল্যাকটিন খরিত হচ্ছে। পস্টেরিয়র পিটুইটারি থেকে কি হচ্ছে, দুটো হরমোন যেটা বললাম, এডিএইচ আর ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন। অক্সিটোসিনের মেনলি কাজ কি, এটা হচ্ছে যখন কারোর ফিটাল ইজেকশন রিফ্লেক্স হয়, অর্থাৎ প্রসবের সময় পার্চুরিশনের সময় অক্সিটোসিন সাহায্য করে। এছাড়া মিল্ক ইজেকশনের সময় সাহায্য করছে, অর্থাৎ যখন প্রসব হচ্ছে তখন ইউটেরাসের যে মায়োমেট্রিয়াম লেয়ারটাকে একদম স্মুথ মাসেলে কন্ট্রাকশনে হেল্প করে। এবার যদি বলি এডিএইচ আর ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন হচ্ছে কি, এটা কি করে না আমাদের মানে প্রিভেন্ট করে ডাইউরেসিস। ডাইউরেসিস মানে বারবার মূত্রত্যাগ, অর্থাৎ বডি থেকে জল বেরিয়ে যাওয়া, সেটাকে বন্ধ করে। এবার এটা যদি কম হয়ে যায় শরীরে, তাহলে বারবার মূত্রত্যাগ হবে, অর্থাৎ ডাইউরেসিস হবে, যে কন্ডিশনটাকে কি বলা হয়, ডায়াবেটিস ইনসিপিডাস। ভুলবে না, ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা কার অভাবে হচ্ছে, ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ এর অভাবে। এগুলো তোমরা জানো। নেক্সট আছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের এখানে রয়েছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 এবং তার সাথে সাথে থাইরোক্যালসিটোনিন বেরোচ্ছে। T3 T4 আমাদের কি মেনটেন করে, বিএমআর মেনটেন করে। বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট মেনটেন করছে। এছাড়া কি করছে, বি ফর ব্যালেন্স মেনটেন করছে, কার, ওয়াটার আর ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেনটেন করছে। ঠিক আছে, নেক্সট কি, মেটাবলিজমে হেল্প করছে। এম ফর মেটাবলিজমে হেল্প করছে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এটার বিপাকে হেল্প করছে। অ্যান্ড আর ফর কি, আর ফর আরবিসি ফরমেশনে হেল্প করছে। তাহলে তিনটে কাজও করছে, প্লাস বিএমআরও মেনটেন করছে। নেক্সট চলে আসছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কাজ কি, ক্যালসিটোনিনের কাজ হলো রক্তে ক্যালসিয়ামের পরিমাণটাকে কমিয়ে সেটাকে পুরোটা আমাদের কোথায় পাঠিয়ে দেওয়া, হাড়ে পাঠিয়ে দেওয়া, হাড়ের সাথে জুড়ে দেওয়া ক্যালসিয়ামকে। ঠিক আছে, এই কাজটা করছে, মানে বোনের মধ্যে ক্যালসিয়ামটাকে ঢুকিয়ে দিচ্ছে, মিনারেলাইজেশন করছে। নেক্সট চলে আসছি প্যারাথাইরয়েড হরমোন, যেটা ঠিক থাইরয়েড গ্ল্যান্ডের পিছন দিকে চারটে ছোট ছোট গ্ল্যান্ড থাকছে, যেটা প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন থেকে বেরোচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, যেটা কিনা ক্যালসিটোনিনের উল্টো কাজ করে। অর্থাৎ কি করে, বোনটাকে ভেঙে ভেঙে বোনের থেকে ক্যালসিয়াম গুলো নিয়ে সেটা ব্লাডের মধ্যে পাঠিয়ে দেয়, তো ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে বাড়িয়ে দেয়। তাহলে প্যারাথাইরয়েড হরমোন এন্ড থাইরোক্যালসিটোনিন কিন্তু একদম দুশ্মন, একদম জিগরি দুশ্মন। ঠিক আছে, তারপর চলে আসছে আমাদের থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড কোথায় থাকছে, আমাদের এই চেস্ট রিজিয়নটাতে থাকছে, বিহাইন্ড দ্য স্টারনাম। স্টারনাম আছে আমাদের তার পিছনের দিকে এবং হার্টের আগে, এই মাঝখানে জায়গাটাতে থাকছে আমাদের দুটো লাংসের মাঝখানে, এটা হচ্ছে থাইমাস, যেখান থেকে থাইমোসিন হরমোন ক্ষরণ হয়, যেটা আমাদের ইমিউনিটি বিল্ড করতে হেল্প করে, আমাদের বি সেল, টি সেল, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো ম্যাচুরেশনে হেল্প করছে, দ্যাট ইজ থাইমাস। এবং বয়স বাড়ার সাথে সাথে এই গ্ল্যান্ডটার আস্তে আস্তে ডিজেনারেশন হয়, তার ফলে থাইমোসিনও কমে যায়, তার ফলে বয়স যত বাড়বে ইমিউনিটি আস্তে আস্তে ডাউন হতে থাকে। হয়ে গেল। নেক্সট চলে আসছে আমরা পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড আমাদের কোথায় থাকছে, ব্রেনেই থাকছে পিনিয়াল গ্ল্যান্ড, যেখান থেকে মেলাটোনিন বেরোচ্ছে, যেটা আমাদের স্লিপ ওয়েক সাইকেলকে মেনটেন করে। নেক্সট চলে আছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল মেডুলা। কর্টেক্স থেকে বেরোচ্ছে তিনটে হরমোন, কি কি,
একটা হচ্ছে আমরা জানি কর্টেক্সের 3টে রিজিয়ন আছে, GFR, G ফর গ্লোমেরুলোসা, F ফর ফেসিকুলাটা, R ফর রেটিকুলারিস। তো গ্লোমেরুলোসা থেকে বেরোয় মিনারেলোকর্টিকয়েড যার নাম হচ্ছে অ্যালডোস্টেরন, যেটা আমাদের বডিতে ওয়াটার ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেনটেন করছে। নেক্সট চলে আসছে কি আমাদের রয়েছে ফেসিকুলাটা, যেখান থেকে বেরোচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েড যার নাম কি কর্টিসল, যেটা লাইফ সেভিং হরমোনও বলা হয়। এর সাথে সাথে রেটিকুলারিস যে পার্টটা, সেখান থেকে সেক্স কর্টিকয়েডস বেরোচ্ছে, যেটা আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলোকে মেনটেন করছে। হলো, নেক্সট চলে আসছে আমরা মেডুলাতে, যেখান থেকে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন বেরোচ্ছে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো আমাদের হার্টবিট বাড়িয়ে দেওয়া, হার্টের কন্ট্রাকশন বাড়িয়ে দেওয়া, ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়া, ব্রিদিং রেট বাড়িয়ে দেওয়া, গায়ে যে মাঝে মাঝে আমাদের হয় না অনেক সময় টেনশনে আমাদের গায়ে লোমগুলো খাড়া খাড়া হয়ে যায়, পাইলো ইরেকশন, সেটা পিউপিল ডাইলেশন, এই সমস্ত কাজ করছে, মানে বডিকে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য রেডি করছে, তাই এটাকে এমার্জেন্সি হরমোনও বল। ঠিক আছে, নেক্সট চলে আসছে আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হলো একটা মিক্স গ্ল্যান্ড, এখানে আমাদের এন্ডোক্রাইন এক্সোক্রাইন পার্ট আছে। এক্সোক্রাইন পার্ট থেকে বেরোয় হচ্ছে আমাদের এনজাইমস, আর এন্ডোক্রাইন পার্ট থেকে বেরোয় আমাদের হরমোনস। তো এন্ডোক্রাইন পার্ট থেকে যে হরমোনগুলো বেরোয় তার মধ্যে আছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল, আলফা সেল থেকে কি বেরোচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে বেরোচ্ছে কি ইনসুলিন, আর রয়েছে ডেল্টা সেল, সেখান থেকে সোম্যাটোস্ট্যাটিন। গ্লুকাগন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। তাহলে এটাও হয়ে গেল কি জিগরি দুশ্মন। ঠিক আছে, নেক্সট গোনাডস আমাদের টেস্টিস থেকে বেরোচ্ছে টেস্টোস্টেরন, ওভারিস থেকে বেরোচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, প্লাসেন্টার সময়তে সেখান থেকে বেরোয় কি রিল্যাক্সিন এবং HCG হরমোন। ঠিক আছে, তাহলে ইচ অ্যান্ড এভরি হরমোনের জন্য এখানে সুন্দরভাবে দেখো ডেটা দেওয়া আছে। এর সাথে সাথে আমি তোমাদের জন্য, যেহেতু তোমরা বলবে ম্যাম বাংলায় কেন নেই, তো আমি তোমাদের জন্য বাংলাতেও এনে দিয়েছি। তো ইংলিশ আর বাংলা দুটোতেই তোমরা পেয়ে যাবে এন্টায়ার নোটস, কোনো চিন্তার ব্যাপার নেই। দেখো থাইমাস গ্রন্থি, প্যারাথাইরয়েড, তারপর ওইদিকে পিনিয়াল, অগ্নাশয়, অ্যাড্রিনাল, সমস্ত গ্ল্যান্ডের কথা কিন্তু এখানে বলা আছে। তাহলে এই গেল আমাদের হরমোনের গল্প। এবার আমরা চলে আসবো নেক্সট টপিকে, দ্যাট ইজ দ্য কম্পোজিশন অফ ব্লাড। এবার আমরা যে টপিকটা চলে আসবো ব্লাড, তার কম্পোজিশন অ্যান্ড ব্লাড গ্রুপস। তাহলে ব্লাডের কথা যদি বলি, ব্লাডের মধ্যে কি কি রয়েছে আমাদের, তো ব্লাডের কম্পোজিশনের মধ্যে আমরা দেখতে পাই, এই যে ব্লাড ভেসেল থেকে ব্লাড নিয়েছি আমরা ডিরেক্টলি, নিয়ে আমরা দেখছি এর মধ্যে কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্লাডের মধ্যে 55% থাকে প্লাজমা আর 45% থাকে ফর্মড এলিমেন্টস। তাহলে যদি বলি প্লাজমা থাকছে কত 55% আর ফর্মড এলিমেন্ট থাকবে হচ্ছে 45%, এই পার্সেন্টেজটা মাথায় রাখতে হবে। তো ব্লাডের কি ফিজিক্যাল প্রপার্টিজ, এটা ওপেক হচ্ছে, স্লাইটলি অ্যালকালাইন, pH 7.4, সল্টি টেস্ট হচ্ছে, এটা হচ্ছে ব্লাডের। এটা কি ব্লাড হলো আমাদের ফ্লুইড কানেকটিভ টিস্যু, তরল যোগ কলা, যার মধ্যে কোনো ফাইবার বা তন্তু থাকে না। তো ব্লাডের মধ্যে কি অ্যাডাল্টদের ক্ষেত্রে ইন কেস অফ মেল 5 লিটার অফ ব্লাড থাকছে, ফিমেলদের কাছে 4.5 লিটার অফ ব্লাড থাকছে। ঠিক আছে, হেলদি অ্যাডাল্ট হিউম্যান মোটামুটি 70 কেজি ওয়েট যাদের হবে তাদের এরকমই থাকে। এবার আমাদের যে ফর্মড এলিমেন্টস আছে 3 রকমের আছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটস, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইটস। ঠিক আছে, এবার শুধু এরকম পড়লে হবে না, ডিটেলে আমাদের জানতে হবে প্রত্যেকটা জিনিসকে। তাহলে আমরা যদি দেখি এবার প্লাজমা, 55% যে প্লাজমাটা থাকে সেটা কিরম হয়, স্লাইট ইয়েলো হয়, অ্যালকালাইন লিকুইড হয়, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করে, আর আমাদের ব্লাড কর্পাসেল 45% থাকে। এবার আমি চলে যাবো এর বিভিন্ন কাজে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লাজমার মধ্যে 90 to 92% থাকে ওয়াটার, 8 to 9% থাকে অন্যান্য সাবস্টেন্সেস। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সাবস্টেন্স হলো তিনটে প্রোটিন থাকে। কি কি প্রোটিন? অ্যালবুমিন, ফাইব্রিনোজেন আর গ্লোবিউলিন। আমি বলে দিই আগে কাজ। অ্যালবুমিন হলো এমন একটা প্রোটিন যেটা আমাদের ব্লাডের অসমোটিক ব্যালেন্স বা অভিস্রবণ জনিত যে ভারসাম্য সেটা রক্ষা করছে। নেক্সট চলে আসছে কি গ্লোবিউলিন, যার মধ্যে আছে গামা গ্লোবিউলিন বা ইমিউনোগ্লোবিউলিন, যেটা আমাদের অ্যান্টিবডি তৈরি করে। নেক্সট আছে কি তারপরে আমাদের আর একটা ফাইব্রিনোজেন, যেটা কিনা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় একটা প্রোটিন। কেন নিষ্ক্রিয় প্রোটিন? এই নিষ্ক্রিয় প্রোটিনটা কিসে হেল্প করে? ব্লাড ক্লটিং এ হেল্প করছে। ঠিক আছে, তাহলে এগুলো হলো আমাদের এক একটা কি না ব্লাডের মধ্যে যে প্রোটিনগুলো আছে তাদের কাজ। এছাড়া ব্লাডের মধ্যে আমরা কি পাই? বিভিন্ন মিনারেলস পাই, সোডিয়াম, ক্যালসিয়াম, ওয়েস্টও পাই। ঠিক আছে, ইউরিয়া, এগুলো থাকছে। নেক্সট নিউট্রিয়েন্টস, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, বাট এগুলো থাকে ট্রানজিয়েন্ট অ্যামাউন্টে। কেন? মানে ট্রানজিট অ্যামাউন্টে। কেন? ধরো তুমি এখন কোনো খাবার খেলে, তো এই মুহূর্তে তোমার ব্লাডে যদি চেক করা হয় গ্লুকোজ লেভেল হাই থাকবে, 2 ঘন্টা পরে যে চেক করবে ইনসুলিন কাজ করে যদি যায় তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেল কিন্তু কমিয়ে দেবে। ঠিক আছে, এছাড়া হরমোনস রয়েছে, এগুলো রয়েছে। তো প্রোটিনের যে কাজটা সেটা নিয়ে আমি একবার দেখিয়ে দিই। তো এখানে ব্লাডের ফাংশনগুলো রয়েছে, কি কি কাজ করছে ব্লাডের, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফাংশনগুলো রয়েছে। ঠিক আছে, সেগুলো আমি বলে দেবো।
এই যে দেখো এখানে ইংলিশেও লেখা আছে তরল যোগ কলা কি কি কাজ, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে মেনশন করা আছে। ঠিক আছে, চলো বাংলাগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। এখানে কি রয়েছে, কম্পোজিশন অফ ব্লাড আমরা পড়ছিলাম। নেক্সট আমরা চলে যাবো কিসে, যে আমাদের ব্লাড সেলস, 3 ধরনের ব্লাড সেলস আছে, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড আমাদের প্লেটলেটস। তো রেড ব্লাড সেলস যেটা আছে তার সেটাকে এরিথ্রোসাইট বলা হয়, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে এবং রেড ব্লাড সেলসের শেপটা কিরকম হয়, বাইকনকেভ শেপ হচ্ছে, 120 দিন বাচ্চে যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে নিউক্লিয়াসকে ভাগিয়ে দিচ্ছে, এবং রেড ব্লাড সেল তৈরি হওয়ার প্রসেসকে এরিথ্রোপয়েসিস বলছে, যেখানে এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন আছে যেটা কিনা কাজে লাগে, যেটা কিডনির জাক্সটাগ্লোমেরুলার সেলস থেকে বেরোচ্ছে। ওকে, তাহলে হিমোগ্লোবিন রয়েছে, এটা অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হেল্প করে। নেক্সট চলে আছে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলসের, আচ্ছা আমাদের রেড ব্লাড সেলসের নাম্বার কিন্তু অনেক হয়, 5.5 4.5 টু 5.5 মানে মিলিয়নস থাকছে পার কিউ অফ ব্লাডে। এবার সেখান থেকে যদি আমি হোয়াইট ব্লাড সেলসে চলে আসি, হোয়াইট ব্লাড সেলস আমাদের কত ধরনের হচ্ছে হোয়াইট ব্লাড সেলস? হোয়াইট ব্লাড সেলস দু ধরনের হয়, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, দানাযুক্ত, দানাবিহীন। তো হোয়াইট ব্লাড সেলসের মধ্যে আমরা জানি যে এটা কি বডির আমাদের ডিফেন্সে হেল্প করছে, হোয়াইট ব্লাড সেলস আমাদের ডিফেন্সে হেল্প করছে। হোয়াইট ব্লাড সেলসের মধ্যে কি রয়েছে না, এরা আমাদের ফ্যাগোসাইটোসিসে হেল্প করছে। প্রত্যেকটা টাইপ আমি আলাদা আলাদা করে বলবো। এরা কিন্তু ক্ষণস্থায়ী হয়, যেমন আমাদের আরবিসি 120 ডেজ বাঁচে, এটা কিন্তু এতদিন বাঁচে না, এদের অ্যামাউন্টও কম হয়, 6000 to 8000 মতন হয়। নেক্সট চলে আসছে আমাদের কি জানা বলে প্লেটলেটস, মেগা ক্যারিওসাইট থেকে ভেঙে প্লেটলেটস তৈরি হচ্ছে, এটা আমাদের ব্লাড ক্লটিং এ মেইনলি হেল্প করে, এটা মনে রাখলেই হবে। যখন কারো ডেঙ্গু হয়ে যায় তখন প্লেটলেটের কাউন্ট যদি কমে যায় তাহলে তাদের হ্যামারেজ হয়ে যেতে পারে, অর্থাৎ রক্তক্ষরণ হতে পারে। আমি চলে আসি তোমাদের এখানে মেজর একটা চার্টে, যে চার্টটা কি, যে চার্টটা হচ্ছে একদম ইম্পর্টেন্টলি তোমাদের ডাব্লিউবিসির যে চার্টটা আছে তার উপরে। ডাব্লিউবিসির নাম্বার দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে, নিটে এরকম প্রশ্ন আসতো, ইয়েস নিটের প্রিভিয়াস ইয়ার টাইপের কোয়েশ্চেন কিন্তু জেন পাসেও আসতে পারে। তাই এখানে মনে রাখবে যে আমাদের যে গ্র্যানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট মিলিয়ে আমাদের কত ধরনের সেল আছে। যদি আমি বলি গ্র্যানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, অ্যাগ্রানুলোসাইটের যদি বলি লিম্ফোসাইট আর মোনোসাইট। এবার এদের নাম্বার ওয়াইজ যদি পরপর মনে রাখতে হয়, একটা শর্ট ট্রিক আছে, সেটা মনে রাখবে, never let monkey eat banana. N for neutrophil, L for lymphocyte, M for monocyte, E for eosinophil, B for basophil। ঠিক আছে, এরকম পরপর মনে রাখবে, নেভার লেট মাঙ্কি ইট বানানা। নেভার মানে নিউট্রোফিল, নিউট্রোফিলের সংখ্যা দেখো কত, 60 to 65%। লিম্ফোসাইট কতটা থাকবে, 20 to 25%। নেভার লেট মাঙ্কি মোনোসাইট কত থাকবে, 6 to 8%। ইট ইওসিনোফিল থাকবে 2 to 3%, আর বানানা থাকবে 0.5 to 1%। কাজগুলো একবার ছোট্ট করে বলে দিই, মনে রাখবে নিউট্রোফিল আর মোনোসাইট দুজনেই হচ্ছে ফ্যাগোসাইটিক। ইওসিনোফিল কি করবে, এটা মোটামুটি আমাদের অ্যান্টি অ্যালার্জিক টাইপের হচ্ছে, অ্যান্টি হিস্টামিনিক হচ্ছে মানে এখান থেকে কি বেরোচ্ছে না, এটা মেইনলি কিসে হেল্প করে, যখন হেলমিনথিক ইনফেকশন হয় সেটাকে রেজিস্ট করতেও হেল্প করছে। নেক্সট চলে আসছে আমাদের লিম্ফোসাইট, যেখানে বি অ্যান্ড টি লিম্ফোসাইট, একটা আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি দেবে টি লিম্ফোসাইট, আর হিউমারাল ইমিউনিটি দেবে বি লিম্ফোসাইট। নেক্সট চলে আসছে মোনোসাইট, এটাও ফ্যাগোসাইটিক হচ্ছে। বেসোফিল থেকে 3টে জিনিস বেরোয়, হিস্টামিন, হেপারিন আর সেরোটোনিন, জাস্ট লাইক মাস্ট সেল। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার চলে আসছি আমরা কিসে, ব্লাডের। তাহলে মেইন কাজ কি কি হচ্ছে, ট্রান্সপোর্টে হেল্প করছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তাছাড়া নিউট্রিয়েন্টস, তাছাড়া ওয়েস্ট, হরমোন, ভিটামিন ট্রান্সপোর্টে হেল্প করছে। আমাদের বডির বিভিন্ন ফাংশন, বডি টেম্পারেচার মেনটেন, ওয়াটার মেনটেন, অ্যাসিড ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম, মেনটেনেন্স অফ আয়রন ব্যালেন্স, সেটাও হেল্প করছে। প্রোটেক্টিভ ডিফেন্স ফাংশন, আমাদের ডিফেন্সে হেল্প করছে, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করছে। ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটাই হলো ব্যাপার। ঠিক আছে, এবার চলে আসি, যখন ইংলিশে বলছি তাহলে একটু বাংলায় বলে দিন ম্যাম। নিশ্চয়ই বাংলায় বলে দেবো। এই যে চলে আসি আমরা বাংলাতে, দেখো এটা তরল যোগ কলা, এটা কিরম ধরনের যোগ কলা আমাদের, না এটা হচ্ছে তরল যোগ কলা, মনে রাখতে হবে। অস্বচ্ছ ঈষৎ ক্ষারীয় 7.4 মতন হচ্ছে, স্বাদ নোনতা, প্লাজমা ব্লাড সেলস বলে দিয়েছি, অ্যালবুমিন রক্তের কি করছে, তারল্য বজায় রাখছে, এটা কি করে, অসমোটিক ব্যালেন্স মেনটেন করে, অসমোটিক ব্যালেন্স। গ্লোবিউলিন অনাক্রম্যতা দিচ্ছে, ফাইব্রিনোজেন ব্লাড ক্লটিং, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এখানে বাকি সেলগুলোর কথাও বলে দেওয়া হয়েছে, যেগুলো যেগুলো বললাম।
নেক্সট আছে কি দেখো শ্বেত রক্তকণিকার প্রত্যেকটা ভাগ নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট প্রত্যেকটা ভাগ বাংলাতে করে দেওয়া আছে, চিন্তার কোনো ব্যাপার নেই তোমাদের। তারপরে মানব রক্তের বিভিন্ন কাজ, পরিবহন, নিয়ন্ত্রণ, প্রতিরক্ষামূলক প্রত্যেকটা কাজকে আমি ধরে 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 কিন্তু এখানে করে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এবার আমরা চলে আসি এর পরের টপিকটা। এর পরের টপিকটা কি, আর কি টপিক বাকি আছে আমাদের, ব্লাড গ্রুপস বাকি আছে। তাহলে ব্লাড গ্রুপটায় চলে আসি আমরা একবার। এবার আমরা ব্লাড গ্রুপে চলে আসি। তো ব্লাড গ্রুপ আমরা জানি আমাদের মেইনলি দুটো সিস্টেম আমাদের পড়তে হয়, এবিও আর আরএইচ সিস্টেম। তো এবিও সিস্টেমের মধ্যে আমরা জানি এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন থাকে, যেটা আরবিসির মাথার উপরে থাকে, আর প্লাজমার মধ্যে থাকে অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি অর্থাৎ কারো যদি এ ব্লাড গ্রুপ হয় তাহলে অ্যান্টি বি অ্যান্টিবডি, কারো যদি বি ব্লাড গ্রুপ হয় তার মধ্যে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে, এটা আমরা জানি। তো প্রেজেন্স অফ অ্যান্টিজেন অন রেড ব্লাড সেলস অ্যান্ড অ্যান্টিবডিজ অন প্লাজমা তার উপর ডিটারমাইন করে কার কোন ব্লাড গ্রুপ। যার ব্লাড গ্রুপ এ, যার এ ব্লাড গ্রুপ, এ অ্যান্টিজেন আরবিসিতে আছে, প্লাজমাতে অ্যান্টি বি অ্যান্টিবডি, অ্যান্টিজেন বি আছে বি ব্লাড গ্রুপে, অ্যান্টি অ্যান্টিবডি। ব্লাড গ্রুপ এ বির ক্ষেত্রে দুটো অ্যান্টিজেনই উপস্থিত আছে, কোনো অ্যান্টিবডি নেই। ব্লাড গ্রুপ ও এর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নেই এবং দুটো অ্যান্টিবডি রয়েছে। তো এখানে আমরা জানি যে এবিকে ইউনিভার্সাল ডোনার বলা হয়, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়। কেন ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়? কারণ এর কাছে কোনো রকম কোনো প্লাজমাতে কোনো অ্যান্টিবডি নেই, তাই সবার কাছ থেকে ব্লাড নিতে পারে। আর ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। কেন ইউনিভার্সাল ডোনার বলা হয়? কারণ ওর কাছে কোনো অ্যান্টিজেনই নেই এবং ও সবাইকে মনে খুশিতে ব্লাড দিতে পারে। কিন্তু এখানে আর একটা জিনিসকেও ইম্পর্টেন্স দিতে হবে, দ্যাট ইজ দ্য আরএইচ ফ্যাক্টর। অ্যাকচুয়ালি আমরা ভাবি যে ও ব্লাড গ্রুপই হলো অ্যাকচুয়াল ব্লাড গ্রুপ যে ইউনিভার্সাল ডোনার, না, ও নেগেটিভ হবে ইউনিভার্সাল ডোনার। কারণ ও নেগেটিভ কেন বলছি? কারণ নেগেটিভ কথাটা কোথা থেকে আসে, নেগেটিভ বা পজিটিভ, সেই কথাটা কোথা থেকে আসে? সেই কথাটা আসে আরএইচ ফ্যাক্টর থেকে। তো রিসার্চ নামে একটা মাঙ্কি ছিল, তার বডিতে এই ফ্যাক্টরটা প্রথম দেখা যায়। তো ল্যান্স টেনার অ্যান্ড ভেনার এটাকে ডিসকভার করেছিলেন, আগেরটা কার্ল ল্যান্স টেনারই করেছিলেন। তো ওনারা দেখেন যে আরএইচ অ্যান্টিবডি যেটা রিসার্চ মাঙ্কির মধ্যে ছিল, সেটা যাদের মধ্যে প্রেজেন্ট থাকে হিউম্যানদের, তাদেরকে বলা হয় আরএইচ পজিটিভ, তাদের থাকে না তারা আরএইচ নেগেটিভ। তো এক্ষেত্রে আমরা জানবো যে পজিটিভ পজিটিভকে ব্লাড দিতে পারে, নেগেটিভ নেগেটিভকে ব্লাড দিতে পারে, নেগেটিভ পজিটিভকেও ব্লাড দিতে পারবে, কারণ যার কাছে অ্যান্টিজেনই নেই অ্যান্টিবডি তৈরি করবে কোত্থেকে? কিন্তু পজিটিভ কিন্তু নেগেটিভকে ব্লাড দিতে পারবে না। অর্থাৎ আরএইচ পজিটিভ ব্যক্তি আরএইচ নেগেটিভকে ব্লাড দিতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেমন? তো আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ 95% ইন্ডিয়ানস অ্যান্ড 85% আমেরিকান ইউরোপিয়ান যাদের মধ্যে আরএইচ পজিটিভ দেখা যায়। তো এর একটা বড়সড় প্রবলেম হলো আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, যেটা আমরা জানি কি না, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি কখন হয়? যখন এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়ে যায়, যে ক্ষেত্রে যদি মা আরএইচ পজিটিভ, ফিটাস যদি আরএইচ নেগেটিভ হয়, তো ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি উইথ আরএইচ পজিটিভ ফিটাস যদি হয়, তাহলে আগে থেকে তৈরি হওয়া যে অ্যান্টিবডিগুলো মেমোরি হয়ে থেকে যায়, সেটা প্লাসেন্টা ক্রস করে ফিটাসকে গিয়ে মেরে দিতে পারে। তো এখান থেকে বাঁচার জন্য রোগ্যাম বলে একটা ইনজেকশন হয়, যেটা কি হয়, মাকে দিতে হয় আফটার ফার্স্ট ডেলিভারি, তাহলে এই প্রবলেমটা সেকেন্ড ডেলিভারির ক্ষেত্রে হয় না। হয়ে গেল, এই হলো মেন গল্প রিলেটেড টু আরএইচ অ্যান্টিবডি। এছাড়া তোমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে দিই, এখানে বম্বে ব্লাড গ্রুপের কথা বলা আছে, এখানে একটা এইচ অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? তো নো এইচ অ্যান্টিজেন, নো বি, নো এ যদি থাকে তখন সেটাকে বম্বে ব্লাড গ্রুপ আমরা বলি। এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এই হলো ব্যাপার। তো ব্লাড গ্রুপ ম্যাচ করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার এই করতে করতে আমরা চলে এসেছি লাস্ট টপিকে, দ্যাট ইজ ব্লাড কোয়াগুলেশন অর ব্লাড ক্লটিং। কখন হবে? ধরো কারোর কোনো জায়গায় ইঞ্জুরি হয়েছে, তো ইঞ্জুরি যেই হবে সেখান থেকে কি হবে, যত এখানে যত প্লেটলেটসরা রয়েছে তারা সেখানে চলে আসবে, কিছু ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক পাথওয়ে ওয়াইজ ক্যালসিয়াম আয়নের প্রেজেন্সে অ্যাক্টিভ করবে কাকে? থ্রম্বোপ্লাস্টিনকে বা থ্রম্বোকাইনেসকে। থ্রম্বোকাইনেস কি করবে? প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাবে। থ্রম্বোকাইনেস কি করবে? প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাবে। এই যে থ্রম্বিনটা তৈরি করলো, এই দেখো ফর্মেশন অফ থ্রম্বিন, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানালো। এই যে থ্রম্বিনটা বানালো, এই থ্রম্বিনটা গিয়ে কি করবে? ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন বানাবে। তো ফাইব্রিনোজেন থেকে যে ফাইব্রিন বানালো, ফাইব্রিনোজেন ছিল ইনঅ্যাক্টিভ এবং সেটা কিরম ছিল? সলিউবল প্রোটিন। সেখান থেকে ফাইব্রিন বানালো, যেটা কিলা হলো না অ্যাক্টিভ, এবং সেটা কিরম হয়ে গেল? ইনসলিউবল। যেহেতু ইনসলিউবল, সরু সরু থ্রেডের মতন যে জায়গাটায় কেটেছে সেখানটা গিয়ে আটকে দিল, ব্লাড ওখান থেকে বেরোতে পারলো না। ঠিক আছে, এইভাবে ক্লট ফর্মেশনটা হয়, এটাকে বলছে কি? ব্লাড ক্লটিং। তাহলে ছোট্ট করে এই টপিকগুলো অলরেডি তোমরা পড়ো, তাই এগুলোকে একদম ফটাফট আমি বলে দিলাম। এখানে দেখো ব্লাড গ্রুপিং এর কথা বলা আছে, যেগুলো যেগুলো বললাম, এ বি ও এর কথা বলা আছে। নেক্সট আরএইচ ফ্যাক্টর, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, প্রথম গর্ভাবস্থা প্রসব কোনো প্রবলেম নেই, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, পরবর্তী গর্ভাবস্থাতে সেই অ্যান্টিবডিগুলো প্লাসেন্টা ক্রস করে ফিটাসের কাছে যাচ্ছে এবং ফিটাসের জন্ডিস হচ্ছে, মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে, সিভিয়ার অ্যানিমিয়া, জন্ডিস হয়ে যাবে।
নেক্সট চলে আসছে কি ব্লাড গ্রুপের কি আছে, বম্বে ব্লাড গ্রুপের কথা বলা আছে, মেন ব্লাড গ্রুপের কথা বলা আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট চলে আসছে রক্ততঞ্চন পদ্ধতি। কিছু ফ্যাক্টর অ্যাক্টিভ হচ্ছে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাচ্ছে, এই যে থ্রম্বিনটা তারপরে কি ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করবে। এক্ষেত্রে ভিটামিন কে এরও ভূমিকা রয়েছে এবং ক্যালসিয়াম আয়নেরও ভূমিকা রয়েছে। এখানে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট পদার্থের নাম করা আছে, যেমন প্রাকৃতিকের ক্ষেত্রে আমরা জানি হেপারিন হলো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, এছাড়া যেটা আমাদের নর্মাল রক্তের মধ্যে তঞ্চিত হতে দেয় না ব্লাড ফ্লো এর মধ্যে, এবং কৃত্রিম ব্লাড ব্যাংকে যখন ব্লাড রাখা হয় সেখানে সোডিয়াম পটাশিয়াম সাইট্রেট দিয়ে দেওয়া হয়। সোডিয়াম পটাশিয়াম সাইট্রেট এটা হচ্ছে কৃত্রিম অ্যান্টিকোয়াগুলেন্টের আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে এগুলোই ছিল আজকের আমাদের টপিক। তো আশা করি যে টপিকগুলো তোমাদের পড়ানো হয়েছে আজকে সেগুলো বুঝতে পেরেছো। এগুলো জানা জিনিস, কিন্তু আলাদা করে যেহেতু তোমাদের একটা নতুন একটা পার্ট বা সাবজেক্ট বলে দিয়েছি, অ্যাড করে দিয়েছে, তো তাই জন্য সেই পার্টগুলোকে আলাদা করে পড়ে নেওয়ার দরকার। তো আলাদা করে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। টিল দেন ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।